গুড মর্নিং ক্লাস। আজ আমরা তোমাদের পেডিগ্রি সম্বন্ধে পড়াবো। এই পেডিগ্রি কি? পেডিগ্রি মানে হলো বংশ তালিকা। এই বংশ তালিকাকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়, বৈশিষ্ট্যাবলী ইত্যাদি নির্ণয় করা হয় এই ফ্যামিলি চার্ট বা বংশ তালিকার উপর ভিত্তি করে, যেখানে বিভিন্ন জেনারেশনকে পরপর লেখা হয়। অর্থাৎ সাংকেতিক চিহ্নযুক্ত যে তালিকার মাধ্যমে একটি পরিবারের বিভিন্ন জনুতে কোনো অস্বাভাবিক জিনঘটিত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ ও তার বংশানুক্রমিক সঞ্চারণ নির্ণয় করা যায়, সেই তালিকাকে আমরা পেডিগ্রি বলি। এই পেডিগ্রি তালিকার জন্য বেশ কয়েকটি চিহ্ন আমরা দেখব। এই চারকোনা চিহ্নটিকে বলা হয় পুরুষ চিহ্ন, গোলটাকে স্ত্রীলোক, আর তাদের মধ্যে একটা দাগ দেওয়া হলে যেটা ম্যারেজ লাইন বা যৌন মিলন। আর সেখান থেকে আবার দেখো যে চারকোনা দুটো সৃষ্টি হয়েছে, অর্থাৎ অপত্য সৃষ্টি হয়েছে, আর মাঝে দুটো ডবল লাইন যেটাকে আমরা ম্যারেজ লাইন বলেছি। এর মানে হলো আত্মীয়দের মধ্যে বিবাহ। আর দুটো দেখো একটা কোণ থেকে যেন বেরিয়ে এসছে, এই দুটো হলো যমজ। আর একটা রম্বসের মতো, যেটা অজানা লিঙ্গ, আননোন জেন্ডার। আর যেগুলোকে আমরা এই গোলগুলোকে যদি আমরা কালো রং করে দিই ভিতরে, তাকে বলবো আক্রান্ত স্ত্রী, এফেক্টেড পারসন। আর চারকোনা হলে অর্থাৎ স্কোয়ার হলে তাকে আমরা বলবো রোগাক্রান্ত পুরুষ। আর মাঝে শুধু একটা দাগ থাকলে তাকে বলবো আমরা মৃত পুরুষ। এই সিম্বলগুলি দ্বারা আমরা পেডিগ্রি তালিকা নির্ণয় করি। এটি তোমাদের ক্লাসরুমে পড়াতে পারলে খুব ভালো হতো। তোমরা এভাবেই করার চেষ্টা করো, দেখো ঠিক বুঝতে পারবে। এই পেডিগ্রি চার্টকে 5 ভাগে ভাগ করা যায়: অটোজোমাল প্রকট, অটোজোমাল প্রচ্ছন্ন, আর সেক্স লিঙ্কড প্রকট, যেটাকে আমরা এক্স ক্রোমোজোম ঘটিত বলি প্রকট, আর একটা সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন, আর হলো ওয়াই ক্রোমোজোম সংযোজিত বা হোল্যান্ড্রিক। এই 5 প্রকার আছে। প্রথমে আসবো আমরা অটোজোমের প্রকট। তোমরা যে স্ক্রিনে লক্ষ্য করো, যে পেডিগ্রি চার্টটা আছে, সেখানে দেখো এখানে প্রতিটি প্রজন্মে বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, একে আমরা বলি জেনারেশনগুলো সব প্রকাশ পেয়েছে, মানে স্কিপ অফ জেনারেশন করেনি। স্কিপ মানে কি? মানে সুপ্ত অবস্থায় রয়ে যাওয়া, অর্থাৎ কোনোটাই প্রকাশ পেলো না, তার পরেরটাই প্রকাশ পেলো। এক্ষেত্রে কিন্তু স্কিপ অফ জেনারেশন দেখা যায় না, তাই এগুলো সব প্রকট বৈশিষ্ট্য বলে মনে হয়। এখানে দেখো সমস্ত আক্রান্ত ব্যক্তির মধ্যে কিছু পুরুষ এবং কিছু মহিলা, এই জন্য এদের সেক্স বায়াস দেখা যায় না। অর্থাৎ শুধু পুরুষ এফেক্টেড হলো বা শুধু মহিলা এফেক্টেড হলো এমনটা কিন্তু নয়। তাই বৈশিষ্ট্যটি অটোজোমাল বৈশিষ্ট্য। আর এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আক্রান্ত সন্তানের পিতা বা মাতা যে কেউ একজন আক্রান্ত, অর্থাৎ এটা এক্স লিঙ্কড নয়। যদি শুধুমাত্র পিতার থেকে কন্যারা এফেক্টেড হতো তাহলে আমরা বলতে পারতাম এক্স লিঙ্কড, বা মাতার থেকে যদি সন্তানরা এফেক্টেড হতো তাহলেও বলতে পারতাম এক্স লিঙ্কড। কিন্তু এক্ষেত্রে ওটা ঘটেনি। এক্ষেত্রে পিতা বা মাতা যে কেউ একজন আক্রান্ত, তাই এটি এক্স লিঙ্কড নয়, অর্থাৎ এটি হলো অটোজোমাল প্রকট। এরপরে আসবো আমরা অটোজোমের প্রচ্ছন্ন। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, যেটা দেখা যাচ্ছে সেখানে দেখো স্কিপ অফ জেনারেশন আছে, অর্থাৎ এখানের একটা জেনারেশনে দ্বিতীয় জেনারেশনে কেউ এফেক্টেড হয়নি, তাই একে আমরা বলছি স্কিপ অফ জেনারেশন। অর্থাৎ এই রোগটি প্রচ্ছন্ন ঘটিত রোগ। প্রচ্ছন্ন ঘটিত আগে প্রকট না প্রচ্ছন্ন আমরা খোঁজার চেষ্টা করব, তারপরে আমরা দেখব সেটা এক্স না ওয়াই না অটোজোমাল। এক্স কখন হবে বললাম? যখন মাতার থেকে সন্তানরা এফেক্টেড হবে তখন হবে এক্স। আর পিতার থেকে যদি সন্তান এফেক্টেড হয় তাহলে ওয়াই, বা পিতার থেকে যদি কন্যারা এফেক্টেড হয় তাহলে হবে এক্স লিঙ্কড। এইগুলি আমাদের মনে রাখতে হবে। এখানে লক্ষ্য করো, আক্রান্তের মধ্যে
একজন পুরুষ এবং একজন মহিলা আক্রান্ত, অর্থাৎ সেক্স বায়াস দেখা দেয়নি, শুধুমাত্র পুরুষরা অ্যাফেক্টেড বা শুধুমাত্র মহিলারা অ্যাফেক্টেড, শুধু মহিলারা অ্যাফেক্টেড হলে এক্স ক্রোমোজোম ঘটিত হওয়ার সম্ভাবনা, আবার শুধু পুরুষরা হলে ওয়াই ক্রোমোজোম ঘটিত হওয়ার সম্ভাবনা, কিন্তু এক্ষেত্রে উভয়ই ঘটেছে দেখো তিনটে জেনারেশনের মধ্যে, পুরুষ স্ত্রী, তাই সেক্স বায়াস লক্ষ্য করা যায়নি, অর্থাৎ রোগটা অটোজোমাল বলে মনে হচ্ছে। আর আমরা দেখবো আর একটা দেখবো কারণ মাতৃদেহ থেকে জিনটি ক্রিস ক্রস আকারে প্রকাশ পায়নি। ক্রিস ক্রস কখন হয়? এক্স লিঙ্কের ক্ষেত্রে। ক্রিস ক্রসের জন্যই আমরা পড়েছিলাম দেখো হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি রোগগুলো যেমন হয়েছিল, অর্থাৎ ওগুলো এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড, তাই এটা একেবারে অটোজোম ঘটিত রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন। এরপরে আসবো আমরা এক্স ক্রোমোজোম ঘটিত প্রকট বা সেক্স লিঙ্কড সংযোজিত প্রকট। এখানে দেখো তোমরা তিনটে জেনারেশন দেখানো হয়েছে, এই জেনারেশনে কোনো স্কিপ অফ জেনারেশন দেখা যায়নি, অর্থাৎ রোগটা প্রকট। আক্রান্ত ব্যক্তি থেকে জিনটা পরবর্তী প্রজন্মের শুধু কন্যা সন্তানদের মধ্যেই সঞ্চারিত হয়েছে, কোনো পুরুষ আক্রান্ত হয়নি। দেখো ভালো করে লক্ষ্য করো, তাই রোগটি অটোজোমাল ঘটিত নয়, এটা সেক্স লিঙ্কড ঘটিত রোগ। শুধুমাত্র কন্যারা যেহেতু অ্যাফেক্টেড হলো, তার মানে তারা এক্স ক্রোমোজোম বহন করে, কারণ আমরা জানি 44+XX, তার মানে এই এক্স ক্রোমোজোমের মধ্যে গেছে, অর্থাৎ এখানে সেক্স বায়াস আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র কন্যারাই এফেক্টেড, মহিলারাই এফেক্টেড, তাই এটি হলো আমাদের সেক্স লিঙ্কড ঘটিত রোগ। এরপর আসবো এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন কখন হয়। এই যে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এই পেডিগ্রি চার্টে স্কিপ অফ জেনারেশন দেখা যাচ্ছে, আর এই স্কিপ অফ জেনারেশন মানেই কিন্তু প্রচ্ছন্ন ঘটিত রোগ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখো শুধু পুরুষরা অ্যাফেক্টেড হয়েছে, অর্থাৎ সেক্স বায়াস দেখা যাচ্ছে, তাই রোগটি অটোজোমাল ঘটিত রোগ নয়, এটি সেক্স লিঙ্কড, এখনও বলবো না, এটাকে বলবো লিঙ্গ সংযোজিত রোগ, কোনো একটা লিঙ্গ এক্স বা ওয়াই। এরপরে দেখো আক্রান্ত ব্যক্তির সবার থেকে পাওয়া জিনটার দ্বারা আমরা যদি দেখি যে দ্বিতীয় অপত্যজনুতে কন্যার মধ্যে প্রচ্ছন্ন থেকে দেখো তৃতীয় জেনারেশনে বা থার্ড জেনারেশনে একটা পুত্রের হয়েছে, তার মানে এটি ক্রিস ক্রস ঘটেছে, অর্থাৎ এটা সেক্স লিঙ্কড। কিন্তু আগে আমরা স্কিপ অফ জেনারেশন দেখেছি, অর্থাৎ এটি সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন বা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন। আর লাস্ট একটা আছে যেটা ওয়াই ক্রোমোজোম সংযোজিত বা হোল্যান্ড্রিক। এক্ষেত্রে প্রতিটা জনুতেই শুধুমাত্র পুরুষরা আক্রান্ত হয়, পিতা আক্রান্ত হলে কন্যা সন্তানরা আক্রান্ত হবে না, শুধুমাত্র পুত্র সন্তানরাই আক্রান্ত হবে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বহন করবে। পুত্রের কাছেই তো আমরা জানি 44+XY আছে, ওয়াই আছে, কন্যারা 44+XX, তাহলে এক্স বহন করছে না, তাই তো আমরা বলছি ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ বা হোল্যান্ডিক। আর এক্ষেত্রে স্কিপ অফ জেনারেশন হবে না, যদি প্রতি প্রজন্মে অন্ততপক্ষে একটি পুত্র সন্তান থাকে সেই এফেক্টেড হবে, অর্থাৎ স্কিপ অফ জেনারেশন সাধারণত থাকে না, এই জন্য এটাকে বলা হলো ওয়াই ক্রোমোজোম ঘটিত বা সংযোজিত বা হোল্যান্ড্রিক। এরপরে আসবো আমরা কিছু মেন্ডেলীয় অস্বাভাবিকতা। আমরা আগেই জানি সেক্স লিঙ্কডের ফলে যেগুলো হয়েছিল, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, আগের ক্লাসে আমরা পড়েছি, এগুলিও মেন্ডেলীয় অস্বাভাবিকতা। আর একটা বাকি আছে, সেটা হলো থ্যালাসেমিয়া, যেটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের লোকেদের মধ্যে এই রোগের বিস্তার আমরা দেখতে পাই। এক্ষেত্রে লোহিত রক্তকণিকা সাধারণত ক্ষুদ্র আকারের হয় এবং সহজেই ফেটে যায় এবং হিমোগ্লোবিনগুলো মুক্ত হয়ে যায়, তার ফলে অ্যানিমিয়া রোগ হয় বা রক্তাল্পতা রোগ হয়। এই ধরনের অ্যানিমিয়াকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া।
আবার এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায় বলে একে ভূমধ্যসাগরীয় অ্যানিমিয়া বা মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া বলা হয়। এই রোগটা সাধারণত অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। এই জিনের পরিব্যক্তি বা মিউটেশন কারণে এই রোগটি ঘটে। এই থ্যালাসেমিয়া আবার দুই প্রকারের হয়, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। এই আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে যে দুটো আলফা গ্লোবিন জিন থাকে, এই দুটো ক্রোমোজোমের দুটো করে আলফা পলিপেপটাইড তৈরির জন্য দায়ী এই জিনগুলো। এদের মধ্যে যদি দুটো কিংবা একটা আলফা জিন ক্ষয় হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া দেখা যাবে, আর দুটোই ক্ষয় হলে মারাত্মক রকমের রক্তাল্পতাতে ভুগবে রোগী। আর আসবো বিটা থ্যালাসেমিয়া। এটি 11 নম্বর ক্রোমোজোমের বিটা গ্লোবিন জিনের অনুপস্থিতির জন্য বা বিটা গ্লোবিন তৈরি কম হয় বা হয় না বললেই চলে, এই জন্য বিটা থ্যালাসেমিয়া হয়। এই ধরনের থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়। এই থ্যালাসেমিয়ার রোগ লক্ষণগুলো কি কি? হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়। এই হিমোগ্লোবিন উৎপাদনকারী জিনগুলো যেগুলো এই আলফা গ্লোবিন বিটা গ্লোবিন এগুলোর হিমোগ্লোবিন তৈরি করে, এই হিমোগ্লোবিন উৎপাদন ক্ষমতা কমে যায়, যার জন্য রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতাও কমে যায়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, আর হিমোলাইসিস ঘটে, অর্থাৎ আরবিসি উৎপাদন ক্ষমতা কমে যায়, আরবিসিগুলো ছোট হয়ে যায়, ফেটে যায়, বিদীর্ণ হয়, যার জন্য হিমোগ্লোবিনগুলো মুক্ত হয়ে যায় এবং হিমোলাইসিস ঘটে। এর ফলেই তো হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আর লৌহ সঞ্চয় ঘটে। এই বারবার রক্ত চেঞ্জ করার ফলে আমাদের দেহে লৌহের পরিমাণ বেড়ে যায়। আমরা জানি স্বাভাবিক মাত্রায় হিমোগ্লোবিনের লৌহের পরিমাণ 3 গ্রাম, এর থেকে বেশি লৌহ জমা হয় বারবার রক্ত সঞ্চারণের ফলে বা রক্ত চেঞ্জ করার ফলে। আর প্লীহার বৃদ্ধি হয়। এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্লীহাতে অধিক সংখ্যক আরবিসি নষ্ট হয়। সেই নষ্ট আরবিসিকে অপসারিত করার জন্য প্লীহা আকারে বৃদ্ধি পায়। এই প্লীহার আকারে বৃদ্ধি পাওয়াকে একটা রোগ বলি আমরা স্প্লিনোমেগালি বলি আমরা। এই রোগটি দেখা যায়। আর হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক সময় হার্ট ফেল করে রোগী মারা যায়। এরপরে আমরা মানুষের বেশ কিছু ক্রোমোজোমের অস্বাভাবিক জনিত রোগের কথা পড়ব, যেগুলো ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে রোগগুলো নির্ণয় করা হয়। প্রথমে আসবো ডাউন সিনড্রোম। এটি বিজ্ঞানী ল্যাংডন ডাউন, এই বিজ্ঞানী ডাউনের নাম অনুসারে এই সিনড্রোমের নাম ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোমের কারণ হলো 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, অর্থাৎ দেহকোষে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে। এই ট্রাইজোমির জন্যই ডাউন সিনড্রোম রোগটি হয়। এটি এক প্রকারের অটোজোমাল অস্বাভাবিকতা। আবার অনেক সময় মনে করা হয় এই ক্রোমোজোম নাম্বার 21 বা 14তে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন ঘটে, যার জন্যও এই ধরনের ডাউন সিনড্রোম হয়। আবার কিছু বিজ্ঞানীরা আধুনিক তথ্য অনুসারে কিছু ম্যালফাংশন খুঁজে পেয়েছেন এই 21 নম্বর ক্রোমোজোমে, যার জন্য ডাউন সিনড্রোম হয়। এই ডাউন সিনড্রোমের লক্ষণগুলো কি কি আমরা পড়ব। এই ডাউন সিনড্রোমের ফলে মস্তিষ্কের আকার ছোট হয়, বুদ্ধাঙ্ক খুব কম হয়, খর্বদেহ, হাতে সিমিয়ান ক্লেস্ট দেখা যায়, হার্টের রোগ হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়, কথা বলায় জড়তা হয়, মুখ থেকে লালা নিঃসরণ হয়, মুখ সবসময় খোলা থাকে, ইত্যাদি সিম্বলগুলো আমরা দেখতে পাই এই ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। এরপরে আসবো টার্নার সিনড্রোম। বিজ্ঞানী হেনরি টার্নার তিনি প্রথম এই রোগের কথা বলেন। এই রোগের মানুষের সাধারণত আমরা জানি 46টা ক্রোমোজোম থাকে, 44+XY। এদেরও 44টা অটোজোম থাকে, কিন্তু সেক্স ক্রোমোজোমে একটা এক্স থাকে না, শুধুমাত্র একটি এক্স বর্তমান, অর্থাৎ 44+X0, অর্থাৎ টোটাল 45টা ক্রোমোজোম এদের থাকে। এই এক্স ক্রোমোজোমের মনোজোমির জন্যই এই রোগটি ঘটে। এই রোগটি সাধারণত ব্যক্তিরা স্ত্রীলোকের মতোই হয়, কিন্তু তাদের
ডিম্বাশয় গঠন ঠিকমতো হয় না, যৌনাঙ্গের উপর পিউবিক হেয়ার থাকে না, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় না, আকারে ছোটোখাটো চেহারা হয়, মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায় না, এদের মাথার চুল ছোট হয়, এদের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও কম, এদের দেহকোষে কোনো বার বডি দেখা যায় না। এই ইত্যাদি বৈশিষ্ট্যগুলো এই টার্নার সিন্ড্রোমের রোগীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ স্ত্রীলোকের মতো অবয়ব হলো, কিন্তু স্ত্রীলোকের বৈশিষ্ট্যগুলো কিছু থাকলো, কিন্তু জনন ক্ষমতার দিক দিয়ে এরা ব্যর্থ বা অপারগ। এই হলো টার্নার সিন্ড্রোম। এরপরে আমরা আসবো ক্লাইনেফিল্টার সিন্ড্রোম। এইটা আবার আগেরটা যেমন স্ত্রী দেহের মতো হয়, এটা পুরুষ দেহের মতো হয়, কিন্তু এরাও প্রজনন কাজ বা জনন ক্ষমতা হীন হয়। এক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো সেক্স ক্রোমোজোমের ট্রাইজমি। অর্থাৎ আমরা জানি স্বাভাবিক দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টা, 44+XX। এদের ক্ষেত্রে একটা এক্স বেশি থাকে। অর্থাৎ পুরুষ দেহ গঠন করে ঠিক কথায় XXY, XY এর জায়গায় আর একটা এক্স বেশি, তাই XXY। অর্থাৎ টোটাল ক্রোমোজোমের সংখ্যা 47টা হয়। 44+XXY এই সেক্স ট্রাই জমির জন্য সেক্স ক্রোমোজোমের এই ক্লাইনেফিল্টার সিন্ড্রোম প্রকাশ পায়। এই রোগীর যে লক্ষণগুলো হয়, রোগী বিরাট লম্বা, শীর্ণ লম্বা হবে, গোঁপ দাড়ি অল্প থাকবে বা নাও থাকতে পারে, মহিলাদের মতো স্তন বৃদ্ধি পাবে বা ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, গলার স্বর তীক্ষ্ণ হবে, উচ্চ কম্পাঙ্কের হবে, শুক্রাশয়ের আকার খুব ছোট হবে, অর্থাৎ জনন ক্ষমতা এদের কম থাকবে, আর দেহকোষে বার বডি বা সেক্স ক্রোমাটিন দেখা যাবে, যা স্ত্রী লোকের দেখা যায়। এদের আইকিউ কম, দেরিতে কথা বলে, বোধশক্তিও কম, ইত্যাদি বৈশিষ্ট্যগুলো এই ক্লাইনেফিল্টার সিন্ড্রোমে প্রকাশ পায়। আর লাস্ট তোমাদের সিলেবাসে আর একটা প্রশ্ন আসে, সেটা হলো প্যাটাও সিন্ড্রোম কি। এটাও ট্রাইজমির ফলে হয়। 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির জন্য এই রোগটি ঘটে। এটিকে আমরা বলি প্যাটাও সিন্ড্রোম। ব্যাস, তোমাদের এই বংশগতি বিভেদের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা বংশগতির আণবিক ভিত্তি শুরু করব। সবাই মন দিয়ে পড়বে, খুব ভালো থাকবে।